প্রায় 2 সপ্তাহ আগে ইএএসডির এক জরিপের ফলাফলে দেখা যায় সামনের নির্বাচনে দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় আর জামাত ইসলামকে ভোট দিতে চায় 19% মানুষ। আবার গত 2 দিন আগে আরেকটা জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিএনপির প্রতি মানুষের সমর্থন প্রায় 35% আর জামাতের প্রতি সমর্থন প্রায় 34% মানুষের। পরের জরিপটা প্রকাশ করেছে 4টি সংস্থা সম্মিলিতভাবে। এরা হলেন প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ। দুইটা জরিপেরই তথ্য সংগ্রহের সময় কিন্তু মোটামুটি কাছাকাছি, এরপরেও ফলাফলে এমন আকাশ পাতাল পার্থক্য কেন? তার চেয়ে বড় কথা হচ্ছে কিছুদিন পরে নির্বাচনে তো মানুষ ভোট দেবেই, তখন তো বোঝাই যাবে যে আসলে কে ক্ষমতায় গেল। তাহলে আগে ভাগে কোটি কোটি টাকা খরচ করে এরকম জরিপের ফল প্রকাশের কারণ বা উদ্দেশ্যটা আসলে কি? এই জরিপের ফলাফলের মাধ্যমে কি মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়? সত্যি কথা হচ্ছে নির্বাচনকে টার্গেট করে চালানো বেশিরভাগ জরিপের উদ্দেশ্য থাকে দ্বিধাগ্রস্ত ভোটারদেরকে নির্দিষ্ট দিকে ধাবিত করা। চলুন আজকের ভিডিওতে এই নির্বাচনী জরিপের বাস্তবতা বোঝার চেষ্টা করি। জরিপের ফলের সাথে মিডিয়া প্রোপাগান্ডা মিলে কিভাবে কিছু নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করা হয় সেটাও বুঝবো আজকের ভিডিওতে। চলুন আলোচনা শুরু করি। তবে তার আগে একটু অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনারা অনেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু মনের ভুলে অনেকেই সাবস্ক্রাইব করেন নাই, সো আজকে করে দেন। তো শুরুতেই একটা বিষয় একটু মনে করে দেখেন যে 2016 সালে মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন। নির্বাচনে ট্রাম্প জয়লাভ করলেও নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জনগণ জানতো যে হিলারি বিজয়ী হতে চলেছেন। পত্রপত্রিকায় সেভাবেই লেখালেখি হচ্ছিল, হিলারির পক্ষে এত বেশি লেখালেখি হয়েছিল আর আলোচনা হচ্ছিল যে এসব দেখে বাংলাদেশের মানুষজন হিলারির পক্ষে চলে গিয়েছিল। যদি সেবার বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের 90% ভোট পাইতো হিলারি। পত্রিকার ন্যারেটিভ আর নানান জরিপ বাংলাদেশের মানুষকে সেরকম ভাবেই প্রভাবিত করেছিল, কারণ পত্রিকা তখন আলোচনায় ফোকাস করতেছিল জনপ্রিয় ভোট এবং এমন সব জরিপ যেখানে হিলারি এগিয়েছিলেন। কিন্তু ইলেকটোরাল সিস্টেম, যেটার মাধ্যমে আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং যেখানে ট্রাম্প এগিয়েছিলেন, সেটার বিবেচনায় কি হতে পারে সেই ব্যাপারে আলোচনা করা হয়নি। এজন্য বাংলাদেশের মানুষের জনমত গড়ে উঠেছিল হিলারি ক্লিন্টনের পক্ষে। আর এভাবেই পত্রিকার ন্যারেটিভ এবং জরিপের ফল মানুষকে প্রভাবিত করে, যেটার ফলে গড়ে ওঠে জনমত। আর এই প্রভাবিত হওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি ঘটে দরিদ্র এবং উন্নয়নশীল দেশে, যেখানে জনগণের একটা বড় সংখ্যক অসচেতন। এখন কথা হচ্ছে জরিপ কিভাবে করা হয়। খুব সহজ হিসাব, রিসার্চের ভাষায় এইটাকে স্যাম্পল সার্ভে বলে। মানে একটা জেলায় মনে করেন 1 লক্ষ মানুষ আছে, এই 1 লক্ষ মানুষ প্রতিদিন দুপুরের খাবারে কি খায় এইটা আপনি জানতে চান। সবচেয়ে ভালো হতো যদি আপনি 1 লক্ষ মানুষকে জনে জনে জিজ্ঞেস করতে পারতেন এবং তথ্য নিয়ে লিপিবদ্ধ করতে পারতেন, তবে সেটা 100% পারফেক্ট হইতো। কিন্তু এত সময় আপনার হাতে নাই, এত খরচ করাও সম্ভব না। তাই সহজে কম সময়ে এই তথ্য পাওয়ার জন্য 1 লক্ষ লোকের সবার কাছ থেকে তথ্য নেওয়া হয় না। 1 লক্ষ লোকের মধ্য থেকে ছোট্ট সংখ্যা বের করা হয়, যেটা হতে পারে 1000 বা 5000। এই ছোট্ট সংখ্যাটাকে প্রশ্ন করে তথ্য নেওয়া হয়। তথ্যের ফলাফল প্রকাশ করে পুরো 1 লাখ মানুষ কি খায় সেটার অনুমান করা হয়। মানে 1 লক্ষ থেকে আপনি যে 5000 জনকে নিলেন, এই 5000 জন হচ্ছে আপনার মূলত স্যাম্পল। মানে ভাত রান্না করার সময় যেমন ভাত সিদ্ধ হয়েছে কিনা এইটা জানার জন্য সকল ভাতকে চাপ দিয়ে দেখা হয় না, একটা বা দুইটাকে চাপ দিলেই হয়ে যায়। এরকম বিষয় এই সার্ভের বেলাতেও কিন্তু করা হয়। এই কারণে সকল জরিপের উপর অন্ধভাবে বিশ্বাস স্থাপন করার কোনো সুযোগ নাই, কারণ আপনি কোন 5000 মানুষকে স্যাম্পল হিসেবে নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুরের সকল মানুষের মধ্য থেকে 10,000 মানুষকে সিলেক্ট করলেন, যাদেরকে প্রশ্ন করবেন যে নোয়াখালী বিভাগ তারা চায় কিনা। এখন এই 10,000 মানুষের সবাই যদি নোয়াখালী এবং ফেনী অঞ্চলের হয়, তাহলে দেখবেন যে সার্ভের ফলাফল আসলে নোয়াখালীর পক্ষে চলে গেছে। আবার যদি এই 10,000-এর সবাই হয় কুমিল্লা অঞ্চল থেকে, তাহলে দেখবেন যে সার্ভের ফলাফল কুমিল্লার পক্ষে। তার মানে আপনি যে 10,000 মানুষকে জিজ্ঞেস করতেছেন তাদেরকে যদি এমনভাবে সিলেক্ট করতে পারেন যারা পুরো 5টা জেলার সকল মানুষের প্রতিনিধিত্ব করবে, তাহলে সার্ভের ফলাফলটা রিলায়েবল হবে। এই জন্যই বলা হয় জরিপ বিশ্বাস করার আগে জরিপের স্যাম্পলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যদি স্যাম্পল বা নমুনা পারফেক্ট হয় তাহলে জরিপের ফলাফলও পারফেক্ট হবে। এই জন্য রিসার্চাররা স্যাম্পল সিলেকশনের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি অনুসরণ করেন। সবগুলো পদ্ধতির মূল উদ্দেশ্য
প্রপার স্যাম্পল খুঁজে বের করা, সেই সাথে মোট জনসংখ্যার হিসেবে স্যাম্পলের সাইজটাও গুরুত্বপূর্ণ। মনে করেন দেশের জনসংখ্যা 20 কোটি, আপনি জরিপ চালাইলেন মাত্র 200 জনের উপর, সেটা কিন্তু ঠিক ফলাফল দেবে না। আবার মনে করেন দেশের মোট জনসংখ্যার 60% মানুষ গ্রামে থাকে, কিন্তু আপনি আপনার স্যাম্পল হিসেবে সকল শহরের মানুষজনকে প্রশ্ন করলেন, তাহলে কিন্তু সেটা হবে না। গ্রাম শহর দুইটা অংশ থেকেই নিতে হবে। আবার শহরের মধ্যেও পার্থক্য আছে। ধরেন শুধু আপনি বিভাগীয় শহর থেকে নিলেন, তাতেও কিন্তু হবে না। জেলা শহর, উপজেলা শহর এসবকেও বিবেচনায় আনতে হবে। আবার গ্রাম মানে কিন্তু শুধু ইউনিয়ন পর্যায়ের গ্রাম না, একদম নদীর চরে যেই গ্রাম আছে সেই গ্রামের মানুষের তথ্য নিতে হবে, তাহলে স্যাম্পল পারফেক্ট হবে। আর স্যাম্পল পারফেক্ট হলে তাদের থেকে নেওয়া তথ্যগুলো সারা দেশের মানুষের কথার প্রতিফলন ঘটাবে। মনে করেন আমি একটা জরিপ পরিচালনা করব যেখানে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপি, জামাত বা এনসিপি কাকে ভোট দেবে সেটা খুঁজে বের করব। এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের মোট ভোটারের অনুপাতে একটা চমৎকার সংখ্যক স্যাম্পল সাইজ নির্ধারণ করা। ধরেন দেশের মোট ভোটার 13 কোটি এবং এই 13 কোটির প্রতিনিধি হিসেবে আমি 10,000 মানুষকে জিজ্ঞেস করতে চাই। তাহলে এই 10,000 কিভাবে সিলেক্ট করব, এইটাই কিন্তু সবার আগে প্রশ্ন। এই 10,000 ঠিক ওইভাবেই নির্ধারিত হবে, ঠিক যেভাবে আমাদের টোটাল 13 কোটি ভোটার আছে। ধরেন 13 কোটির মধ্যে 60% হচ্ছে গ্রাম থেকে, তাহলে 10,000-এর মধ্যে 60% হবে আমার গ্রাম থেকে। আবার ধরেন এই 13 কোটির মধ্যে 70% ভোটার হচ্ছে শিক্ষিত, তাহলে আমার যে 10,000-এর স্যাম্পল সেখানেও 70% শিক্ষিত রাখতে হবে। মনে করেন 13 কোটির মধ্যে 60% থাকলে হচ্ছে দেশের উত্তর অংশে, তাহলে আমার 10,000-এর ভিতরে 60% কিন্তু নিতে হবে দেশের উত্তর অংশ থেকেই। আবার ধরে নেন যে 13 কোটির ভিতরে দেখা গেল যে 40% হচ্ছে নারী আছে, তাহলে আমার 10,000-এর ভিতর থেকে কিন্তু 40% নারীদেরকে নিতে হবে। এইভাবে এলাকা, বয়স ইত্যাদির বিবেচনায় 10,000 মানুষ সিলেক্ট করতে হবে, তারপরে এদেরকে প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নের যে ফলাফল আসবে সেইটাকে তখন আমরা বলবো এইটা সারা দেশের মানুষের মতামত। আর এত কিছু করার পরেও সেখানে কিন্তু হালকা কিছু সমস্যা বা ত্রুটি থেকেই যায়, তবে প্রপার নিয়মে স্যাম্পল সিলেক্ট করতে পারলে সেইটাকে মোটামুটি বিশ্বাস করা যায়। কিন্তু ঝামেলাটা হচ্ছে নির্বাচনের আগে উন্নয়নশীল এবং গরিব দেশগুলোতে যে জরিপটা চালানো হয় সেই সব এমন পারফেক্ট স্যাম্পলিং করা হয় না। মনে করেন আমার নিজের একটা রাজনৈতিক দল আছে যেটার নাম হচ্ছে সহজ সরল পার্টি। তো পার্টির চেয়ারম্যান হিসেবে আমি আপনার কাছে গেলাম, আপনি একটা গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করেন যার নাম হচ্ছে সোশ্যাল রিফর্ম। আপনাদের লোকবল আছে, জরিপ করার মতো অভ্যাস আছে। আমি আপনাকে বললাম যে সামনে যেহেতু নির্বাচন, তো একটা জরিপ করে দাও, এমনভাবে জরিপটা করবা যাতে সহজ সরল পার্টির প্রতি মানুষের সমর্থন বেশি, এইটা প্রমাণিত হয়। এর বিনিময়ে আমি আপনাকে 10 কোটি টাকা দিলাম। এবার আপনি সারা দেশ থেকে এমনভাবে 10,000 মানুষকে সিলেক্ট করলেন যেখানে আপনি জানেন যে এই 10,000-এর মধ্যে 6,000 আসলে আমার পার্টির সমর্থক, কারণ স্যাম্পল নির্ধারণ করার সময় আপনি ওইভাবেই নির্ধারণ করেছেন। তাহলে আপনার জরিপে কিন্তু 60 থেকে 70% মানুষের সমর্থন আসবে আমার দলের পক্ষে। আর এই ফলাফলটা আপনি প্রকাশ করবেন বিলাসবহুল 5 তারকা হোটেলের লবিতে বা ভিআইপি কোনো অডিটোরিয়ামে, যেখানে দলের পক্ষ থেকে তদবির করে কিছু পত্রিকার লোকজন আমি পাঠাবো। আবার আমার দলের পক্ষে তেলবাজি করে এমন কিছু সাংবাদিক আগে থেকে সেখানে উপস্থিত থাকবে, এবং পরের দিন দেশের সকল পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচার হবে যে সহজ সরল পার্টির প্রতি জনসমর্থন প্রায় 70%, কিন্তু প্রকৃতপক্ষে হয়তো সেইটা 40 থেকে 45% মতো। আর এই নিউজটা প্রচারের পর মানুষ ভাবতে থাকবে বাপ রে বাপ, মানুষ থেকে সবাই এই পার্টির পক্ষে। তখন অনেক মানুষ ভাববে যে সবাই যেহেতু সহজ সরল পার্টির পক্ষে এবং এই পার্টিকে ভোট দেবে, তাহলে আমার ভোটটা অন্যদিকে দিয়ে নষ্ট করব কেন? মূলত যেসব ভোটাররা কনফিউজ তাদের ভোট এরকম ভাবে জরিপের মাধ্যমে প্রভাবিত করা হয়। আর যেসব মানুষ এই জরিপের রিয়েলিটি বোঝে না, তারা জরিপের তথ্য বিশ্বাস করে, সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত সেট করে। তো সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে 2টা জরিপের রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রথম আলোতে আসছে ইউএএসডির এক জরিপ, মানে 2003 সালে প্রতিষ্ঠিত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজ করার জন্য গড়ে ওঠে একটা এনজিও যার নাম এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, যারা নানান সময় গবেষণাও পরিচালনা করে। তারা নির্বাচনকে সামনে রেখে একটা জরিপ চালিয়েছে। এক্ষেত্রে তারা সারা দেশের 300টি আসন থেকে 20,495 জনকে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করেছে। এখন এই 20,495 জনের সবাই ভোটার ছিল কিনা সেইটা নিউজে উল্লেখ নাই। এবং গত 5 তারিখ ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাঁকজমক পরিবেশে এর ফলাফল প্রকাশ করা হয়। তথ্য সংগ্রহ করতে তারা সময় নিয়েছিল 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, মানে সর্বোচ্চ 12 দিন। এখন এই 20,000 স্যাম্পলটা
কতটা নিরপেক্ষভাবে নেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু নিউজে কিছু বলা হয় নাই এবং এই ব্যাপারে বিস্তারিত জানানোও হয় নাই। তবে প্রশ্ন হচ্ছে, এই সংস্থা যেহেতু মূলত কাজ করে স্বাস্থ্য নিয়ে, হুট করেই তারা কেন নির্বাচনে জরিপ করতে গেল? সত্যি কথা বলতে আমি জানি না। যাই হোক, এই জরিপের ফলাফল হচ্ছে বিএনপিকে ভোট দিতে চায় 70% মানুষ, জামাতকে দিতে চায় 19% মানুষ, আর এনসিপিকে দিতে চায় 2.6% মানুষ। এখন জানি না যে এই জরিপটা আসলে কতটা রিলায়েবল। আবার 2 দিন আগে আরেকটা জরিপের ফল প্রকাশিত হয়েছে, যেখানে 4টা সংস্থা একসাথে এই জরিপ করেছে। সংস্থাগুলো হলো প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ। সার্চ দিয়ে খোঁজ খবর ঘেটে যতটুকু জানতে পারলাম, এই 4টা সংস্থায় পলিসি, পাবলিক এঙ্গেজমেন্ট, পোলিং রিসার্চ ইত্যাদি নিয়ে কাজ করে। এই জিনিসটা ভালো লাগছে, মানে যাদের যেটা কাজ তারা সেটাই করছে। এরা দেশের 295টা আসনের 22,000 প্লাস নিবন্ধিত ভোটারের কাছ থেকে তথ্য নিয়েছে। এই তথ্য নিয়ে তারা সময় নিয়েছে 30 দিন, মানে 21 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত। তার মানে বুঝতে পারতেছেন আগেরটার তুলনায় কিন্তু এখানে সময় বেশি লাগছে। আর সময় বেশি লাগার পেছনে 2টা কারণ হতে পারে। 1, জনবল কম ছিল। 2, স্যাম্পল সিলেকশন করতে হয়তোবা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাওয়া লাগছে। এখন সত্যিটা কি আমি একটুও জানি না, কারণ এই নিউজেও কিন্তু স্যাম্পল সিলেকশনের ব্যাপারে বিস্তারিত কিছু বলা নাই। তো এই জরিপের ফল প্রকাশ করা হয় প্রেস ক্লাবে একদম সাদামাটা ভাবে। ফলাফল মতে দেশের প্রায় 35% মানুষ বিএনপিকে ভোট দেবে বলে ভাবছে, আর 34% মানুষ ভাবতেছে তারা জামাতকে ভোট দেবে। অন্যদিকে এনসিপিকে ভোট দেবে বলে ভাবতেছে 7.1% মানুষ। আর এই জরিপে সিদ্ধান্তহীনতায় আছে প্রায় 17% ভোটার। বলা হচ্ছে এই 17%ই মূলত গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে। মানে এই 17%কে আসলে কারা তাদের দিকে টানতে পারবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আবার এই জরিপে উত্তরদাতাদেরকে তাদের উত্তরের পক্ষে কারণ বলতে বলা হয়, যেখানে বিএনপিকে সমর্থন করা সকল ভোটারের মধ্যে 72% ভোটার মূলত বিএনপির অতীত অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার জন্য তাদেরকে ভোট দেবে বলে জানিয়েছে। আর জামাত ইসলামের সমর্থকরা মূলত জামাতের সততা এবং কম দুর্নীতিগ্রস্ততার জন্য জামাতকে সমর্থন করতে চান। যাই হোক, এখন কোন জরিপ কতটা সত্য আর কোনটা কতটা মিথ্যা এই নিয়ে আমি কিছুই বলবো না। তবে এই জরিপগুলো যে অন্যান্য মানুষকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে এইটা কিন্তু নিশ্চিত। তো নির্বাচনের পূর্বে জনমত গঠনে জরিপগুলো আসলে কিভাবে কাজ করে এইটা নিয়ে বিশ্বে অসংখ্য রিসার্চ হয়েছে। আমি কিছু রিসার্চ থেকে প্রাপ্ত ফাইন্ডিংসগুলো এখন শেয়ার করছি, মানে কিভাবে জরিপের ফলাফল মানুষকে প্রভাবিত করে সেটার গবেষণার ফাইন্ডিংস দিয়ে এখন আমরা বোঝার চেষ্টা করবো। চলেন দেখেন, 90-এর দশকে এবং 2000 সালের পরে অনেকগুলো গবেষণা এমনটা দেখিয়েছে যে যখন জরিপে কোনো প্রার্থী বা দলকে আগে থেকেই এগিয়ে দেখানো হয় তখন জনগণের মধ্যে ব্যান্ডওয়াগন ইফেক্ট তৈরি হয়, অর্থাৎ মানুষ সেই এগিয়ে থাকা প্রার্থীকে সমর্থন করতে শুরু করে। এই প্রবণতা সিদ্ধান্তহীন ভোটারদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আবার 1960-এর দশকে একটা গবেষণা এমনটা দেখিয়েছে যে অনেক সময় এমনও হয় যে জরিপে যেই মানুষটা পিছিয়ে আছে কিছু কিছু ভোটার সহানুভূতির জায়গা থেকে তাকে ভোট দেয়। তবে এইটা কখনো কিন্তু ফলাফল চেঞ্জ করে দিতে পারে না, এইটাকে বলে আন্ডারডগ ইফেক্ট। আবার জরিপ বা পোল কিভাবে জনমতকে প্রভাবিত করে এই বিষয়ে সবচেয়ে বিখ্যাত গবেষণাগুলোর ভিতরে একটি হচ্ছে গ্যাব্রিয়েল এস লেঞ্জের ফলো দ্য লিডার, হাউ ভোটার রেসপন্ড টু পলিটিশিয়ানস, পলিসিস অ্যান্ড পারফরমেন্স। এটি 2009 সালে সম্পাদন করা হয়। এই গবেষণার মূল কথাগুলো হচ্ছে, প্রথমত, মানুষ নিজের সিদ্ধান্ত নেয় নেতার অবস্থান দেখে। মনে করেন কেউ দেখলো যে তার এলাকার নেতা একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেইটা তার নিজের পছন্দ হচ্ছে না, কিন্তু কিছুদিন পরে যখন জরিপের ভিতরে সে দেখতে পাবে যে নেতার ওই সিদ্ধান্তের জন্য মানুষ তাকে সমর্থন করতেছে, তখন ওই ব্যক্তি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নেতার পক্ষে চলে আসতে পারে। এটাকে বলে এলিট কিউ এফেক্ট। দ্বিতীয়ত, জরিপের ফল মানুষের বাস্তব উপলব্ধি বদলে দেয়। মিডিয়া যখন বলে যে এই লোক জিতে যাচ্ছে বা এই দল জিতে যাচ্ছে, তখন মানুষ সংখ্যাগরিষ্ঠের দিকে তার মতামত প্রদান করে, যেটাকে ব্যান্ডওয়াগন ইফেক্ট বলা হয়। তৃতীয়ত, গবেষণায় উঠে এসেছে যে অনেক ভোটার নীতি আদর্শের চাইতেও জয়ের সম্ভাবনাকে বেশি গুরুত্ব দেয়। এই জন্য ওইসব ভোটারের সামনে যদি মিডিয়া মারফত এমন কিছু তথ্য আনা যায় যেটা প্রমাণ করে যে অমুক জিতে যাচ্ছে, তখন সেদিকেই সে ভোট দিয়ে দেয়। বিপক্ষ দলের নীতি আদর্শ খুব ভালো এইটার পরিবর্তে এই দল জয়ী হবে এইটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর চতুর্থত, এই গবেষণায় সবচেয়ে যে চমৎকার জিনিসটা উঠে এসেছে তা হলো মিডিয়া, জরিপের ফলাফল এবং নেতার বক্তব্যের ফলে মানুষ নিজের অজান্তে একটা সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ে, অথচ সে মনে মনে ভাবে যে সে নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আসলে তার এই সিদ্ধান্ত মূলত মিডিয়া এবং জরিপ শেপ করে দিয়েছে। তার মানে বুঝতেই পারলেন, এখন যেহেতু মিডিয়া এবং জরিপের ফলাফল এইরকম ভাবে ভোটারের উপর প্রভাব ফেলে, সুতরাং এই প্রভাব ফেলার জন্য নির্বাচনের আগে এরকম নানান জরিপ চালানো হয়। সেই সব জরিপের ফলাফল ঢালাও করে ঘোষণা করা হয়
প্রচার করা হয়। আর এসব জরিপ এবং মিডিয়া ন্যারেটিভের উদ্দেশ্য যে থাকে ভোট প্রভাবিত করা, সেইটা আমরা কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি। ডাকসু নির্বাচনের আগে পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচারণা চালানো হলো যে কোনোভাবে শিবির জয়লাভ করবে না, কিন্তু এসব ন্যারেটিভ শেষ পর্যন্ত কাজ করেনি। কিছু প্রতিষ্ঠান নিরপেক্ষ জরিপের ফল প্রকাশ করেছিল, যেগুলো আবার ঠিকঠাক মিলেও গিয়েছে। এখন মিডিয়া এবং জরিপের ফলেও যেহেতু বিশ্ববিদ্যালয়ের ফলাফল পরিবর্তন হয় নাই, তাহলে এই সবতে কোনো সমস্যা নাই, তাই না? না, সমস্যা আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা জানে কোথায় কি চলতেছে, সো তাদেরকে প্রভাবিত করা কিছুটা কঠিন। তারপরেও কিন্তু অনেককে প্রভাবিত করা গিয়েছে। কিন্তু দেশের আপামর জনগণ তো এমন না, তাই তাদের সামনে উদ্দেশ্য প্রণোদিত জরিপের ফল প্রকাশ করলে তারা প্রভাবিত হতে পারে। তাই আমার অনুরোধ হচ্ছে, মিডিয়ার কোনো কথা, জরিপের কোনো ফলাফল ইত্যাদি দ্বারা প্রভাবিত হইয়েন না। আপনি যেমনটা ভেবে রাখছেন বা যেমনটা এখন পর্যন্ত ভাবতেছেন, সেটা অনুযায়ী ভোট দিয়েন। যার যার মনের প্রকৃত চিন্তার প্রকাশ ঘটুক, এটাই আমরা চাই।